আজ মহারানীকে বেশ করে সাজিয়ে দিতে হবে, যাতে আমাদের মহারাজ ওর জিভে একেবারে মুগ্ধ হয়ে যায়। মাইক নিচ্ছে না, মাইক নিচ্ছে না। চেয়ার বলতে ওই তো মহারানীর সাজের উপকরণগুলো একটু বসছে। ওই দিনে মহারানী কন্যাকে একেবারে অপরূপা করে দিতে হবে। মাইক নিচ্ছে না কিন্তু। কিন্তু মহারানী আসলে তো করতে গেলে আমি বলে আসছি। আচ্ছা ভাই, একটা গেলো আমাদের ছেলে না সম্পূর্ণ কথা তো আছে সে ভাই রাজাদের ব্যাপার তাদের খামখেয়ালি কথা বলা তো ওরা আমার শাস্তি তবে এই ব্যাপারে বেশি কথা না বলাই কে কোথায় শুনে ফেলবে না বাবা নাটক দেখতে এসেছে রাজার খাস লোক ওই সব মাঠে আমরা উৎসাহী আপনার ব্যাপারে তো আমাদের সবসময় উৎসাহ মহারানী। কি বলিস? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আচ্ছা বেশ বেশ, তা তোদের মতলব খানা কি তাই বল। আপনাকে মনের মতো সাজিয়ে দিয়ে মহারাজকে টাচ লাগিয়ে দিতে চাই। তাই ভালো সখী। এই তো তোরা আমায় রোজই সাজা, তা আজ আমার নতুন কি হলো রে? আছে সখী আছে। কিরে বল না সখী, অভয় দেন তো একটা নিবেদন করি, নির্ভয় বল। আমরা এই রাজপ্রাসাদের ঘেরাটোপের মধ্যে আমাদের জীবন একঘেয়ে হয়ে যাচ্ছে। কি করতে চাস তোরা? তাই বল। আমরা এই রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করতে চাই। উঠে যা, আমি চেয়ার দিচ্ছি। প্রাসাদের বাইরে প্রকৃতির আনন্দ? সেটা কিরকম? আমরা যদি সবাই মিলে করুণা নদীতে স্নান করতে যাই এই কথা যত কি করে মহারাজকে গিয়ে খবর দে বল, আমি তার দর্শন রাখিনি। আমাকে সাজাতে চাস তো সাজা, কিন্তু এসবে কোনো প্রয়োজন নেই। মহারাজ আজ পর্যন্ত আমার কোনো অনুরোধই কিন্তু অপূর্ণ। আমি বসছি, ভেলে আমি খুলতে পারবো না, সেজন্য বসে পড়বো। চোখে মহারাজ আর কখনো নামে কখনো অপূর্ণ থাকে কি রে? শুরু কর। মাইক্রোফোনটা
মশাই মশাইতে গিয়ে বলে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কি? আমি রাজকাজ ছেড়ে তাড়াতাড়ি চলে এলাম। জানো এবছর প্রজাদের খুব কষ্ট, ফসল ভালো হয়নি। ওদের যদি কি করা যায় রাজসভায় বাইরে আলোচনা চলছে। অপরাধ নেবেন না মহারাজ, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা। কিন্তু মহারাজ, আপনার কাছে আমার একটা ক্ষুদ্র প্রার্থনা আছে। ক্ষুদ্র প্রার্থনা? বলো রানী, বলো কি তোমার সেই ক্ষুদ্র প্রার্থনা? মহারাজ, আমরা সখীরা মিলে অরুণা নদীতে স্নান করতে যেতে কাচের মতো স্বচ্ছ জল বরুণার। নদীর ঘাটটাও আমি বাঁধিয়ে দিয়েছি, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কিন্তু কি মহারাজ? রানী, এখন তো শীতকাল, বরুণা নদীতে স্নান করে তোমাদের শীতার্থ হয়ে পড়বে। আমরা সখীরা মিলে ঠিক সামনে নেবো মহারাজ, আপনি একদম চিন্তা করবেন। তাহলে আমার করার কি আছে? আমি রাজসভায় চললাম। আর হ্যাঁ, আমি মন্ত্রী মশাইকে তোমাদের যাত্রার ব্যাপারে সমস্ত রকম আয়োজন নেবার নির্দেশ দিয়েছি। আমি ধন্য মহারাজ, আমি ধন্য।
সমস্ত কিছু শুরু করে দিল। হ্যাঁ মনে আছে ওই জমি থেকে নোনা জল ছড়ালো, তারপর ওই নিজেদের বাড়ি ঘর তো রাস্তাঘাট সব নদীরা নিজেরা গায়ে গতরে খেতে না নতুন করে তো এরপরে নিয়েছিল, মনে আছে? মনে আছে? তারপর সবার জন্য একজোড়া করে ধুতি কাপড় মিলেছিলেন কিনা? মনে আছে, মনে আছে। কিন্তু যাই বলো বলো, মন্ত্রীটা কিন্তু কুচুক রাজা মশাইকে খালি বার্তা দিচ্ছিল, আমরা জানি না। আরে আমাদের রাজা মশাই ওর কথা সম্মান করি নন, তিনি বলে দিছেন যে যারা দুঃখ কষ্টে বললে তাদের রক্ষা করা রাজার কর্তব্য। এটা তো ঠিকই বলতো, কিন্তু এবার কি ঠিক করলে না? এবার কি করলে? তুমি বলো বলো, এই যে প্রায় 3-4 দিন আমরা ঠায় বসে রইলাম, না জমিতে কোনো চাষ করতে পারলাম, না নদীতে 2-4টে মাছ ধরতে পারলাম, কি না রানীমা নাকি নদীতে নাইতে যাবে। বড় লোকে আপনারা আমরা খেতে পেলুম কি না পেলুম তাতে তাদের কি আসলে বলেছ? শিগগিরই বাড়ি চলো। কেন রে খোকা? রূপের কাকার সঙ্গে রাজবাড়ি থেকে পেয়াদা আইতে যে দাদাকে জিজ্ঞেস করো। হ্যাঁ গো বাবা, গ্রামের সব ঘরগুলো রাজমশাই দেখতে পারতেছে। কি বলি রে? কায়দা হইছে? ওই তারপর মেলার মাঠে গ্রামের ঘরগুলো জমা হয়েছে বলি না? ও বড় ওই ব্যাপার হলো কি গো বড়? ব্যাপার হলো কি? এই তো বুঝতে পারছি না নবীন। ও হরি বলি রাজবাড়িতে বেনামার কোনো গণ্যগণ করলে বললাম না তো গো। রাজামশাই, আমাদের রাজামশাই তাকে পাঠিয়েছে। আরে সব ঠিক আছে, কিন্তু কি দেখলি কি শুনলি সেটাই খুলে বল দেখি। ঘুরলি তো ঘুরলি, কিন্তু কেন ঘুরলি সেইটা সবাই বলা বলি করছিল রাজামশাই আমাদের নতুন ঘর করে দেবেন। নতুন ঘর ওদের নতুন ঘর দেবে। আমাদের নতুন ঘরে ঘর উঠবে। উঠবে উঠবে বই কি উঠবে। কি মজা রাজা আমাদের মহান রাজা, কি মজা মহারাজা আমাদের ভগবান, মহারাজা আমাদের ভগবান। জয় কাশীশ্বরের জয়। কিংবা
গ্রাম তো একবারে খাখা শূন্য। এমনকি চাষের জমিতেও একটা লোক নেই এই ফসল কাটার সময়। রানীমা স্নানে যাবেন বলে মন্ত্রীমশাই সব লোকেদের দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। দেখছিস না পাখির আওয়াজ ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না। তবে তো তারা আতান্তরে পড়লো। আমিও ভাই চাষির ছেলে। এই ফসল কাটার সময় চাষিরা যদি কাজ না করতে পারে তবে তো খুবই মুশকিল। তুই আর আমি ভেবে কি করবো বল? আমরা তো হুকুম তামিল করার জন্যই রয়েছি। ওই ওই রানীমা আসছে, চল চল আর একবার ঘোষণা করে দিই। হ্যাঁ তাই চল তাই চল। রানীমা এই পথ দিয়ে স্নানের ঘাটে যাবে। কোনো মানুষ, মেয়ে কিংবা পুরুষ এই পথ ব্যবহার করতে পারবেন না। এই মুক্ত বাতাস খুবই সুন্দর। কি বলিস তোরা? খুবই সুন্দর। সেই কারণেই বোধহয় পার্কে ছেড়ে আমাদের সাথে পায়ে হেঁটে চলেছেন। মাথা থেকে ছাড়া পেলে বোধহয় এমনই হয়। চ চ, বেলা বাড়বার আগে নদীতে ডুবটা দিয়ে নি। হ্যাঁ চল চল চ। শীতটা আর বড্ড বেশি। হ্যাঁ বেশি। ডুব দিলে শীতটা কেটে যাবে মনে হয়। চ চ, ঘাটের দিকে এগিয়ে যাই চল। স্টিল পিকচারটা তুলিস যাবো না। আমি স্টিল পিকচার তুলছি না কিন্তু স্টিল পিকচার তুলছি না, ছবি ছবি তুই তুলিস। আমি একটা ছবি তুলি। যতক্ষণ না রানীমা স্নান সারা হয় ততক্ষণ আমাদের এখানেই থাকতে বলেছেন মন্ত্রী মশাই। তাদের স্নান ছাড়া হলে নিজে কাপড়গুলো আবার আমাদেরই নিয়ে আসার কথা। খুব হুঁশিয়ার। এবার নিশ্চয়ই রানীমা পালকিতেই যাবে। কি জানি ভাই, রাজরাজাদের মতো আসার সময় তো পুরো পথ হেঁটেই এলেন। যাই হোক গে, আমরা ওই দিকটা সামলাই চল। হুকুম ঠিক মতো পালন না করলে ওই দিকে আবার মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তুই আগে তরে নাম সখী। আমি কেন বাবা? তুই আগে না। আমরা সবাই একসঙ্গে নামছি। চ চ, আর একদিন করি আমরা স্নান করে উঠলে আমাদের ভিজে কাপড়গুলো হাতে নেবার ব্যবস্থা করবি। মহারানী কি ভয়ানক ঠান্ডা লাগছে। হাড়গুলো সব জমে গেল মনে হচ্ছে। দেখো দেখো, জানি
নেই, তোরা বরং এক কাজ কর, প্রহরীদের খবর দে, আমি রাজসভায় ফিরতে চাই। আমি ক্লান্ত হয়ে পড়েছি, এখনই ব্যবস্থা করছি। প্রহরী, তোমরা কোথায় আছো? শীঘ্রই ব্যবস্থা করো, রাজা এখনই রাজবাড়ি ফিরবে। চলো সখী, ওই দিকটার আগুনটা বেশ বেড়ে উঠেছে। ওখানে গেলে আমার মহারানী একটু আরাম পাবে। হ্যাঁ, চলো চলো সখী, চল 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 তাহলে। প্রজাদের বাড়িঘর নতুন করে তৈরি করে দেওয়ার দায়িত্ব রাজামশাইকে নিতে হবে। এমন চলতে থাকলে সুয়েলের ভান্ডারও শূন্য হয়ে যাবে। এ তো কোনো নতুন কথা নয় মহামন্ত্রী। সেবার দেখলেন না, প্রজাদের জন্য মহারাজ যা ব্যবস্থা করলেন তা এক কথায় অভূতপূর্ব এবং অদৃষ্টপূর্ব বটে। তবে পরের বার দ্বিগুণ ফসল হওয়ায় তারা নিজেরাই রাজভাণ্ডার একেবারে পূর্ণ করে দিয়েছিল, একেবারে কৃতার্থ করে দিয়েছিল। কিন্তু আমাদের রাজ্যে যারা শ্রেষ্ঠী মহাজন তারা তো এই সুযোগের অপেক্ষায় থাকেন। এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে তাদেরও তো কিছু বাড়তি উপার্জন করার কথা। না 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 না, মহারাজ তাদের বিমুখ করতে পারে না। সে তো বটেই, সে তো বটেই। বন্যায় সর্বশান্ত হয়ে গরিব প্রজারা মহাজনের কাছে তাদের জমিগুলো বন্ধক রাখে আর জীবনেও ছাড়াতে পারে। প্রজারা খোরাকির জন্য যে ধান বর্জ্য করে এবার ফসল হলে সেই দিন শোধ করে, এই তো নিয়ম। তা নয়, মহারাজ একেবারে অন্যরকম প্রজাদের খালি মতো মুকুব করে দিলেনি, তার উপর আবার রাজভাণ্ডার থেকে তাদের খোরাকির বন্দোবস্ত করে দিলেন। এতে তো রাজকোষের প্রভূত ক্ষতি হচ্ছে। হে আপনি যথার্থই বলেছেন মন্ত্রী মশাই। আমাদের রাজামশাই রাজা না হয়ে যেন সাধু সন্ন্যাসী হওয়া উচিত ছিল। অত দয়া মায়া থাকলে আর রাজত্ব চালাতে হবে না। আবার এই দেখুন না, কয়েক বছর ভালো বৃষ্টি হচ্ছে না, ভালো ফসল হয়নি। তারা এসে মহারাজের কাছে কেঁদে পড়ল যে তারা ঘরবাড়ি সারাতে পারছে না। অমনি মহারাজ খবর নিতে পেয়াদা পাঠিয়েছেন। একবার আমার সঙ্গে পরামর্শ করার প্রয়োজন বোধ করলেন না? আমি নিশ্চিত জানি রাজভাণ্ডার থেকে এবারেও প্রজাদের জন্য কিছু না কিছু বরাদ্দ হবেই হবে। হবেই। কিন্তু
আশঙ্কা করছি সেনাপতি, যেভাবে রাজকোষ শূন্য হচ্ছে তাতে আমাদের বেতনে না টান পড়ে যায়। এমন ব্যাপার হলে আমি কিন্তু ছেড়ে দেওয়ার মাত্র নয় সেনাপতি। আরে এ ব্যাপারে তো আপনি খুব ধন্যবাদ। না না মন্ত্রী মশাই, বলছি মতলক্ষণা খুলে বলুন। শুনুন শুনুন সেনাপতি, শুনুন। আমি পাশের রাজ্যের রাজামশাইয়ের সাথে কথাবার্তা চালাচ্ছি। তিনিও তো আমাদের রাজামশাইয়ের ওপর খুবই বিরক্ত। বিরক্ত? বিরক্ত কেন? বুঝতে পারছেন না কেন? দয়ার অবতার আমাদের এই রাজামশাইয়ের কথা ওই রাজ্যের প্রজাদের কানেও তো পৌঁছেছে। তারাও ওই রাজ্যের রাজার কাছে দাবি করতে শুরু করেছে। দাবি? দাবি করছে? আমাদের রাজা যদি প্রজাদের এইভাবে সাহায্য করে, তিনি বা করবেন না কেন? বলেন কি? আরে বলেন কি মন্ত্রী মশাই?